শ্রেণীবিন্যাসটা শেষ হয়ে গেল। এবার আমরা একটু পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নেওয়ার পর আমরা একটু পরের অংশতে যাব। পরের অংশ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আসে √3 এবং 4 এর মাঝে, √3 এবং 4 এর মাঝে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। ওকে, √3, তাহলে √3 মান কত? √3 মান হচ্ছে 1.4142 ... ওকে, আচ্ছা। আর তাহলে এর মাঝে কিভাবে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করবো? তাহলে আমরা অমূলদ সংখ্যাগুলি কোনগুলো সেটা একটু দেখি। অমূলদ সংখ্যা ছিল এরকম, হয়তো ধরে নিলাম যে 1.1, 2, 3, 4, 6, 7, 9, 3, 2, 5 এরকমভাবে এইগুলো। তো তাহলে আমার এরকম দুইটা সংখ্যা মাত্র নির্ণয় করতে হবে, কিন্তু আমরা √3 আর 4 এর মাঝে, √3 মানে কত? এইটা, আর 4 এর মাঝে আমরা কিন্তু হাজার হাজার অমূলদ সংখ্যা নির্ণয় করতে পারবো। কিভাবে? আচ্ছা, এখানে আমরা লিখে দিলাম 4, ওকে, 4 রেখে দিলাম। আচ্ছা, √3, তাহলে √3 মানে এটা, তাহলে এর চাইতে বড় সংখ্যা কি? এর চাইতে বড় সংখ্যা হলো 1.41 আছে। আচ্ছা, 4.1, তাহলে 4 ও 2 দিলে কি এর চাইতে বড় হলো না? একটা বড় হলো। এরপরে 1.4, 2 এর জায়গাতে আমি লাগাই দিলাম 3, এর চাইতে আবার এটা বড় না। তারপরে 1.4, 3 জায়গাতে আবার দেখো 4 করে দেই, 4 করে দেই এই। তারপরে 1.4, 4 এর পরে 5 বসায় দিলাম, এরকমভাবে আমি কিন্তু অনেক লিখতে পারবো। 1. যখন দেখলাম হচ্ছে এটা 10 চলে গেছে, তখন এখানে এরপরে আমি দিলাম 4, 4 এর জায়গায় যদি আবার 5 দেই, 5, 2, ... 1.5, 2 পরে 3 দিলাম, 1.5, 3 পরে 4 দিলাম, 1.5, 4 এর পরে 5 দিলাম, 1.56 দিলাম, 1.57, 1.58, 1.59, এরকমভাবে আমি একটা করে ডিজিট পরিবর্তন করে দিব আর অনেক লিখতে পারবো। ওকে, তাহলে এরকমভাবে তোমরা যে কোনো এই দুটার মাঝে যে কোনো দুটা সংখ্যা নিলেই পারবে। যে 1.4 মানে হচ্ছে তুমি এখানে নিতে পারবে 1.42 এবং 1.43, এই দুটো তো কি 4 এর মাঝেই অবস্থান। 4 এর মাঝে আরও তো সংখ্যা আছে, 3.1, 2, 3, 4, তাই না? আবার 2 এইগুলো আসতে, তাহলে এইগুলোকেও তোমরা এইভাবে লিখতে পারবে, 2.1, 2, 3, 2.13, এরকমভাবে তুমি অনেক সংখ্যা তুমি বানাতে পারবে। কিন্তু তোমাদের বইয়ে আছে যেইভাবে, সেইভাবে আমি তোমাদের একটু করে দেই। তাহলে তোমাদের বইয়ের, কারণ অনেক স্যার আছে তো ওই বইয়ের মতো করেই, বইয়ে যা লেখা আছে সেটাই পছন্দ করে, অন্যরকম করে লিখলে একটু মাইন্ডে নেয়, বলে একটু মাতব্বরি করছে। কারণ পরীক্ষা খাতা তো দেখবেন তারা, আর কোন স্যারের কাছে যাবে, কোন স্যারের মন মানসিকতা কেমন সেটা বলা কঠিন। তো আচ্ছা, √3 তাহলে এটা, তাই না? তাহলে ধরি
ধরি প্রথম সংখ্যা এর চাইতে বড়, তাহলে √3 এর চাইতে বড়, এবং যেহেতু বলছে 4 এর মধ্যে, তাহলে এবং 4 এর ছোট অমূলদ সংখ্যা ইকুয়াল √3 প্লাস 1, √3 এর চাইতে বড় সংখ্যা ইকুয়াল টু √3 প্লাস 1 এর সাথে আর একটা 1 যোগ দিয়ে দেয়, তাহলে 2 হবে। এটা আবার কি ভেঙে দেব, যে এই যে √3 1, এখানে তো 1 আছে, তার চাইতে আর একটা 1 নিলাম, তাহলে হয়ে যাচ্ছে 1 আর 1 2 এটা। ওকে, আচ্ছা হলো। এখানে √3টার মান একটু √2 এর মান লিখছি। √3 এর মান হচ্ছে 732। ওকে, কিভাবে তোমরা মনে রাখবে √2 মান √3 মান, সেটা আমি তোমাদের একটু পরে দিয়ে দেব, যেটা তোমাদের ক্যালকুলেটারে উঠে আর করতে হবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা তাহলে এখানে √3 প্লাস 1। আচ্ছা, এই সংখ্যা দুটি কেমন দেখি। এখন √3, তাই না? এই সংখ্যাগুলির বা গুলির অবস্থান দুটি দিলেই সেটা ভালো হয়ে যেত। দুটোর সংখ্যা নির্ণয় করতে, অবস্থান কেমন হবে? প্রথমে থাকবে √3 চাইতে বড় √3 প্লাস 1, তার চাইতে বড় √3 প্লাস 2। আচ্ছা, এই যে এরকমভাবে বড় লিখলাম, বড় চিহ্ন কোনটা, ছোট চিহ্ন কোনটা? আচ্ছা, এটা কিন্তু ঘুরিয়েও কিন্তু আরেকভাবেই লেখা যায়। সেটা হচ্ছে, এটা আসলে লেখার তোমাদের দরকার নেই, কিন্তু বোঝার জন্য তোমাদের বলতেছি যে এরকম আছে 5 বড় 10। আচ্ছা, এটা 5 বড় 10, কেন এটা বড় হলো? এটা চিহ্ন দেখে বড় হতে হবে, আসলে বুঝতে হবে যে এখানে কোনো কিছু নাই, মানে 10-এর চাইতে 5 বড়, এটা কি কখনো সম্ভব? এটা তো একটা মিথ্যা কথা। কিন্তু এটা এর সাথে নিশ্চয়ই কোনো কিছু একটা গুণ আছে, সেটা আমরা হয়তো দেখতে পাচ্ছি না, তাই 10-এর চাইতে সেটা বড়। আমি এটা কত গুণ আছে বা কত গুণ নাই সেটা বোঝাতে চাচ্ছি না, আমি তোমাদের বোঝাতে চাচ্ছি যে কোনটা বড়। যেই দিকে থাকবে 2 পা সেটাই হচ্ছে বড়। এই ওকে, আমি আছে আর আছে তুমি। যদি বলি চিহ্ন কোন দিকে আছে, আমির দিকে, তাহলে আমি বড়, কারণ 2 পা যেই দিকে আছে সেই দিক বড়। আবার যদি এরকমভাবে তোমরা চিন্তা করো, এখানে বেশি জিনিস ধরবে না এখানে বেশি জিনিস ধরবে, তো দেখো তো এখানে বেশি জিনিস ধরবে না অনেক ধরবে, আর এখানে কয়টা জিনিস ধরবে? তো যেদিকে থাকবে চিহ্ন সেদিকে বড়। ওকে, এত অতএব নির্ণয় সংখ্যা, আমি আর অত কিছু লিখলাম না। অতএব নির্ণয় সংখ্যা দুটি হলো, কি সংখ্যা দুটি হলো? √3 প্লাস 1, √3 প্লাস 2। ওকে,
কি বুঝতে কি কোনো অসুবিধা? যদি বুঝতে অসুবিধা হয় জানাবে। হ্যাঁ, এই মানটা এখন কিভাবে তোমরা মনে রাখবে যে √3 বা √2, এখন আমি সেই সম্পর্কে তোমাদের আলোচনা করব যে মানগুলো আসলে কিভাবে মনে রাখা যায়। কারণ মনে রাখা যায় মানে মুখস্থ করলে তো হবে না, মুখস্থ করলে তুমি তো আবার ভুলে যাবে, তাই একটু টেকনিকে তোমার মনে রাখতে হবে। সর্বপ্রথম আসি, এখানে লিখে নেই অমূলদ সংখ্যার মান কিভাবে মনে রাখবে। আচ্ছা, √2 মান কত? 1.4142 ডট 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 ডট। √3 মান কত? √3 মান হলো 1.732 ডট ডট। √5 এর মান কত? 1.123512367 ডট ডট। √7 এর মান কত? √7 এর মান হলো, সরি, এখানে 2 আসবে। ওকে, 2.645152 ডট ডট ডট। 7 এর পরে √10 ইকুয়াল 3.162277 এনিভেলের মান আসবে 3.3166 ডট 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 ডট। ওকে, একটা হয়তো ইয়ে করছিলাম। এভাবে আমি কিভাবে এই মানগুলো আমি মনে রাখব? এই মানগুলো আমি তো একবার লিখলাম, তো তোমরা মনে কিভাবে রাখবে আমি তোমাদের দেখে দিই। আচ্ছা দেখো তো, √2 আর √3, আচ্ছা 2 তারপর 3, এইগুলো কি 2 আর 3 কি 5-এর চাইতে ছোটো না? যেগুলো হবে সেগুলো হচ্ছে 1 আসবে, ঠিক আছে? 1-এর পর √5 √7 10-এর ছোটো না? ছোটো হলে এখানে 2 আসবে, 2-র পরে পয়েন্ট। ওকে, √10 এবং √11 10-এর বড় না? 10-এর বড় হলে 3 আসবে। এরকমভাবে 16 যদি হয়, 15 পর্যন্ত আসতেছে হচ্ছে 3, অর্থাৎ 5 5 করে বাড়তেছে। 16 যদি হয় সেখানে আসবে হচ্ছে 4। এরকমভাবে 20 পর্যন্ত যাবে, 20 পর্যন্ত 4, 20-র পর 20 যখন 1 থেকে আবার 20 কত 5 আসবে, তখন সেটা হবে 5। ওকে, তাহলে আমি তোমাদের এই কয়টা মানটা মনে রাখালাম যে 5-এর নিচে হলে 1 পয়েন্ট হবে। এখন তারপরে সংখ্যাগুলো তোমরা কীভাবে মনে রাখবে? তারপরে সংখ্যা, আচ্ছা √2টা কীভাবে মনে রাখবে সেটা তোমাদের সেটা নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা √2, আচ্ছা √2 যেহেতু কত ছোটো? 5-এর ছোটো, তাহলে 5-এর ছোটো হলে বসা দিলাম 1 √2। এরপরে 41 42 এরকমভাবে কীভাবে মনে রাখবো? 40 মানে চল থেকে 40, চলবেই, তাহলে চলবেই, তাহলে 40 41 42। ওকে, মনে রাখা যাবে না? √2 ইকুয়াল 1.4142 ডট ডট, চলবেই, কত পর্যন্ত চলবেই, এরকম আছে। তীরের মতো করে কি চলতে থাকবে। ওকে, এরপর √2টা গেল। √3 2 এর সাথে 7 এসেছে। তীর, এখানে বলছিলাম 13-তে তীরের মতো চলতে থাকবে তীর। ওকে, এখানেও 32 তীরের সাথে ইস আসছে। ওকে, সাথে কার সাথে? 2-এর সাথে, তাই 7 সাথে 32। 1 পয়েন্টটা দিতে ভুলে গিয়েছি যেহেতু এটা আলোচনা করছি, তাহলে √3টা মনে থাকলো, √2টা মনে থাকলো। √2 1.4142 ডট 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 13, সরি 41 42 13 ডট 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 ডট। √3 1.7 মানে সাথে 30, ওই যে তীরের মতোই 32। ওকে,
2 গেল, √3 গেল, কত এবার 5, মানে 5-এ চলে আসছে। 5টা কীভাবে মনে রাখবে, যেহেতু 5 হয়েছে তাহলে এখানে 2 চলে আসবে, ঠিক আছে। 2 এরপরে কত, 1 2 3, ওকে। প্রথমের 1 নাম্বার আর 2 নাম্বার, তাই 1 2 3। এই যে 5-এর এটা মনে রাখবে যে 5 থাকলে মাঝখানে হয় 5, তারপরে আবার চলে আসলো 1 2 3, ওকে। এরপরে 6 7, এটা এমনি করতে করতেই এটাও মনে রবে, তাহলে 5 গেল। এরপর হচ্ছে 7টা কীভাবে মনে রাখবে, 7টা হচ্ছে 2 7, 7 ওই আশেপাশের সংখ্যাগুলোর সাথেই থাকবে, অর্থাৎ 5 4 5 6 এরকম, তাই 6 4 5 1 5 2 ডট 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 ডট, এরকমভাবে যে 7 সবসময় এই 7-এর আশেপাশের নাম্বারে থাকবে। তাহলে রুট হলো 7, √10, √10 কীভাবে মনে থাকবে, 10 তো একটা বিশেষ সংখ্যা, ওই চলবে বগিগুলো 10-এর এক বগির সাথে আর এক বগি সমান সমান থাকে। 10 বোঝো না, ট্রেন, ট্রেন মানে রেলগাড়ি। তো ট্রেনের চলাচল কেমন হবে, ট্রেনের চলাচল হবে হচ্ছে ওই পাশাপাশি 7 7 7, তারপর তো 6 6 ডট 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 ডট, ওকে। এখানে একটু মনে রাখতে হবে 10-এর পরে 16, এই 16টা একটু মনে রাখতে হবে, হ্যাঁ। 11 ওই কয়েকবার তোমরা করলে তারপরে এমনিতেই হয়ে যাবে। 11টা যেহেতু এটা 10 আসছে কত এখানে 3, তাহলে 11-ও 3 আসবে বলছি, এটা হচ্ছে 15 পর্যন্ত যাবে, 16 হলে সেটা আবার 4-এ যায়, তাহলে 3 পরে আবার হচ্ছে 3 1, এখানে একটু লক্ষ্য করো তো, 11 3 3, যেহেতু 10-এর পর থেকে আসে 3 তাই কি ডাবল 3 দিয়ে দিচ্ছি, 3.33। আচ্ছা, এরপরে 3 ডাবল আবার কত হবে এটা, ওকে। তাহলে হয়ে গেল মোটামুটিভাবে। তোমরা আরেকটু চর্চা করো, আরেকটু চর্চা করলে তোমাদের ক্যালকুলেটর ধরতে হবে না, যারা ক্যালকুলেটর ধরে তাদের চাইতে তোমার মাথাটা ফাস্ট হবে। ক্যালকুলেটর তো ছোট্ট, ওটা তো কম্পিউটার, ওটা কম্পিউটার তো সমানই না, তাহলে আমাদের মাথা কতটা কম্পিউটার আছে, আমাদের ব্রেনটা অনেক শক্তিশালী, অনেক পাওয়ারফুল, তো তুমি পাওয়ারফুলভাবে নিতে পারো, ওকে। তো তাহলে এটা আমরা শেষ করি, পরের অঙ্কতে চলে আসি, কেমন লাগলো আমরা দেখা যাক। এবার নেক্সটটা আসে হচ্ছে তাহলে √2, তাহলে দেখাও যে √2 একটি, আবার দেখাও যে লিখবো, লিখি বা প্রমাণ করো যে আসে, তো তাহলে প্রমাণ করো যে √2 একটি অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, এটাও একটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। আর কোনটা কতটা ইম্পর্টেন্ট সেটা পরে আমরা আসবো। তাহলে প্রমাণ করে যে √2 একটি অমূলদ সংখ্যা। আচ্ছা, অমূলদ সংখ্যা মানে কি, এটাকে কিউ আকারে ভাগ করা যায় না, তাই না। আর মূলদ সংখ্যা তাহলে কি, এটি হচ্ছে অমূলদ সংখ্যা, তাহলে মূলদ সংখ্যা কি, মূলদ সংখ্যা মানে কিউ আকারে ভাগ করা যায়, এটা হচ্ছে মূলদ। এটা কিন্তু অমূলদ সংখ্যা, এটা আমরা জানি, আবার কিন্তু প্রশ্ন তো বলে দিচ্ছে, হ্যাঁ। এটা এটা বইয়ে যেভাবে আছে তোমাদের আমি সেইভাবেই আমি প্রমাণ করে দিলাম। অনেকে আবার প্রমাণ করে কি, ওই যে √2-র মান দেখায় যে এটা হচ্ছে কোন কোন সংখ্যার পাশে অবস্থান, আমি ওইভাবে তোমাদের করে দিলাম না, কারণ তোমরা যেন সহজে করতে পারো, সহজে যদি করতে পারো তারপরে তোমাদের দেখা যাবে পরেরটা। তো তাহলে এটা একটা কি অমূলদ সংখ্যা, তারপরে আমাদের এটা প্রমাণও করতে হবে এটা একটি অমূলদ সংখ্যা। তাহলে দেখি এটা মূলদ সংখ্যা সমান লিখে এটা কি হয়। তাহলে আমি এখন ধরেই নিব, আমি কিন্তু
ধরিটা আমি বেশি ইউজ করি মনে করি চাইতে, কেন মনে করি একটু বেশি লিখতে হয়, আর ধরি লিখলে অল্প জায়গা লাগে, আর অঙ্ক সবসময় এক পৃষ্ঠায় ধরাতে হয়, তাছাড়া 2 পৃষ্ঠা খাতারও করলে বড় লাগে, এই জন্য তোমরা চেষ্টা করবে এক পৃষ্ঠা ধরানোর জন্য। তাহলে ধরি √2 একটি মূলদ সংখ্যা ধরে নেই, কি হয় মূলদ সংখ্যা। ওকে, এটা হচ্ছে আমি ধরে নিলাম। আচ্ছা, তাহলে যদি মূলদ সংখ্যা ধরি তাহলে সেটা কি পি কিউ আকারের সমান হবে না? কারণ মূলদ সংখ্যা তো সেটা সে আকারে লেখা যায়, তাই না? তাহলে √2 = p/q। আচ্ছা, এখানে পি আর কিউটা কি আমি এখানে সাইডে লিখে দেব, যেখানে পি ও কিউ এগুলো কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা না, স্বাভাবিক ও সহমৌলিক, ও এখানে আবার পরস্পর দেয়, হ্যাঁ, পরস্পর সহমৌলিক। সহমৌলিক, ওকে। এরপরেরটা লিখতে হবে যে এটা পরস্পর কি হলো, স্বাভাবিক সহমৌলিক হলো, এবং এই যে কিউটা আছে এই কিউটা 1-এর চাইতে কিন্তু বড় হবে। ওকে, এটা এইভাবে আমি ব্র্যাকেট করে এখান থেকে শুরু, এখান থেকে শেষ। ওকে, এখন আমরা পি কিউ স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, ও পরস্পর সহমৌলিক। সহমৌলিক সংখ্যা কি? সহমৌলিক মানে যাদের মধ্যে এক ব্যতীত অন্য কোনো সাধারণ উৎপাদক নেই। তাহলে 2 আর 3 এই দুটা 2, তাহলে এটাকে যদি আমরা ভাঙাই তাহলে 2 × 1, 3কে ভাঙালে 3 × 1। শুধুমাত্র এক ব্যতীত যাদের মধ্যে সাধারণ কোনো উৎপাদকের মিল নেই সেইগুলোকে বলা হয় সহমৌলিক। যেমন যদি 4 আর 8 ধরি, আচ্ছা 4 = 2 × 2, 8 = 2 × 2 × 2, 2 × 4, 4 × 8। আচ্ছা, এখানে সাধারণ যদি দুটার মধ্যে তাহলে কোন কোনটা মিল আছে? এটা মিল আছে, এটা মিল আছে, এটা মিল আছে, এটা মিল আছে, তাই না? তাহলে দেখা যাচ্ছে যে এর মধ্যে কি আছে, এক ছাড়াও, এক তো প্রত্যেকটা সংখ্যার মধ্যে মিল থাকে, তাহলে এক ছাড়াও অন্যান্য সাধারণ এই উৎপাদকের কি আছে, মিল আছে। তাহলে এই দুটা কিন্তু পরস্পর সহমৌলিক না, উপরের দুটো সহমৌলিক। কি সহমৌলিক সংখ্যা সম্পর্কে কি ধারণা হয়েছে? বুঝতে পারছো? আচ্ছা, ওকে, তাহলে আমরা একটু সামনে যাই। এবার আমরা বা দিলাম, হ্যাঁ, বা দিয়ে এই √2 তার উপরে আমরা বর্গ করে দিলাম সমান p/q, তার উপরেও বর্গ করে দিলাম। আর আমাদের সাইটে এখানে একটু লিখতে হবে, উভয় পক্ষকে কি করছি, বর্গ করে। ঠিক আছে, উভয় পক্ষকে বর্গ করে দিছি। আচ্ছা, বা পরের লাইনটা বা একটু মোটামুটি পাশাপাশি রাখার চেষ্টা করবে, এটা আসলে অভ্যাস করলে হয়ে যাবে। √2 কেটে গেল, শুধুমাত্র রইল 2। এখানে পির উপর স্কোয়ার, কির উপরও স্কোয়ারটা যদি দিয়ে দেয় তাহলে হলো হচ্ছে p²/q²। বা আচ্ছা, আমরা কিন্তু সাধারণ গণিতের একটা মানে নিয়মে দেখছি। নিয়ম কি? যদি আমরা এরকমভাবে ভগ্নাংশ পাই তাহলে ভগ্নাংশতে দেখা যায় যে দুই পার্শ্বে হয় আমরা যোগ করি অথবা গুণ করি। ঠিক আছে, কেন? ওই ভগ্নাংশকে ছোট করার জন্য। তাহলে এখানে দুই পাশে যত আমরা ছোট করব তত অঙ্কটা সহজ হয়, আর যত বড় হবে লব হর, বিশেষ করে হরটা যত বড় হবে তত ভগ্নাংশটা বা অঙ্কটা জটিল হয়। তো তাই আমরা কি করব, হরটাকে আমরা ছোট করার চেষ্টা করব।
তাহলে 2 গুণিত কিউ সমান পি স্কোয়ার ভাগ কিউ স্কোয়ার গুণিত কিউ। উভয় পক্ষকে কী দ্বারা গুণ করছি? কিউ দ্বারা গুণ করছি। কেন তোমরা অনেকেই বলবে যে পি দ্বারা গুণ করব। হ্যাঁ, পি দ্বারা গুণ করলে হয়ে যাবে পি কিউ। অঙ্কটা বড় হচ্ছে, অঙ্কটা আমরা বড় করব না, অঙ্কটা আমরা ছোট করব। আর প্রথম কথা গুণ করতে হবে। গুণ করলে আর আমাদের এটাও মাথায় রাখতে হবে যে এখানে আমাদের পূর্ণ সংখ্যা আনার চেষ্টা করব। যদি এখানে আমি যদি পি দ্বারা গুণ করতাম তাহলে হচ্ছে 2p এবং পি কিউ। তাহলে এখানে কিন্তু কিউ স্কোয়ার থাকলো, আবার এখানে পি কিউ হয়ে গেল, তাহলে আরও বড় হলো। তাই অঙ্কটা কী করতে হবে? ছোট করতে হবে। এটা মাথায় রেখে আমরা এটা করলাম। তাহলে আসলে কি বুঝতে পারছো তোমরা কেন দুই পাশে আমি কিউ গুণ করলাম? কিউ গুণ করা এটাই লক্ষ্য যে কিউটাকে আমি একটু ছোট করবো। দেখা যাক এর পরের লাইন। তাহলে আমি এখানে কি করছি? উভয় পক্ষকে আমি এটা লিখে দিয়ে যা করছি, উভয় পক্ষকে কিউ দ্বারা কি করছি? গুণ করে। কিউ দ্বারা গুণ করে। এই সাইড নোটগুলো কিন্তু লিখতে হবে, কারণ পরীক্ষার খাতায় কিন্তু বলবে না যে এই তুমি এটা কি করছো, আমার সাইড নোটটাই বলে দেবে আমি কি করছি। এর নেক্সট লাইন 2 কিউ ইকুয়াল কিউ কিউ স্কোয়ার আছে, তাহলে ভাগ করলে কি একটা কিউ থাকে না? তাহলে এখানে পি স্কোয়ার, এখানে হলো একটা কিউ। ওকে, তাহলে এবার আমি লক্ষ্য করি। এবার দেখো তো 2 কিউ এটা কি পূর্ণ সংখ্যা? হ্যাঁ, স্পষ্ট পূর্ণ সংখ্যা। এটা কি ভগ্নাংশ। তাহলে একটা ভগ্নাংশ সমান আর একটা পূর্ণ সংখ্যা, এটা হতে পারে না। যেমন কেউ যদি বলে এই ভালো মানুষ আর একটা মানুষের অর্ধেক কাটা, এইটা কি দুইটা কি সমান? কখনো সমান হবে না। একটা ভালো কলম আর একটা কলমের অংশ, এই দুটা কখনো সমান হয়? সমান হতে পারে না। তাহলে আমরা এখন এখানে লিখব এখানে 2 কিউ স্পষ্টত কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কোয়ার ভাগ কিউ পূর্ণ সংখ্যা নয়। যেহেতু নয় সেহেতু অতএব 2 কিউ পি স্কোয়ার ভাগ কিউ এর সমান হতে পারে না। তাহলে বা সুতরাং 2 কিউ ইকুয়াল টু নট পি স্কোয়ার। অতএব রুট টু কখনোই পি ভাগ কিউ এর সমান হতে পারে না। আচ্ছা, যদি সমান হতে না পারে, আচ্ছা এটা কি সংখ্যা আমরা ধরছিলাম? মূলদ সংখ্যা ধরছিলাম। তাহলে মূলদ সংখ্যা সমান, যদি সমান থাকতো তাহলে এটা মূলদ সংখ্যা, এটা মূলদ সংখ্যা। যেহেতু সমান নয়, তাহলে এটা যদি মূলদ সংখ্যা হয় তাহলে এটা কি হবে? বিপরীত সংখ্যা। ওকে, তাহলে এত হতে পারে না। অতএব রুট টু একটি মূলদ সংখ্যা নয় বা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা। এরপরে আমরা এখানে লিখে দিলাম সুন্দর করে প্রমাণিত। ওকে, কি বোঝা গেছে? বুঝতে কোথাও অসুবিধা? যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে আবার জানায় দিবে। ঠিক আছে, যেটা
বুঝতে অসুবিধা হবে সেটা নিয়ে আমি আবার আলোচনা করব। ওকে, তাহলে এই প্রশ্নটাই একটু ঘুরিয়ে ফিরিয়ে আসে, √2 জায়গায় √3 দেয়, √3 পরে √5 দেয়, √7 দেয়। ওকে, তাহলে আমি এখন এটা একটু মুছে দিতে যাচ্ছি। মুছে দিয়ে আমরা নেক্সট প্রশ্নতে যাব। এবার নেক্সট প্রশ্নটা হলো প্রমাণ করো যে পরস্পর 4টি স্বাভাবিক সংখ্যার গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা। প্রমাণ করো যে চলো তাহলে নেক্সট প্রশ্নতে যাই। নেক্সট প্রশ্নটা হলো প্রমাণ করো যে পরস্পর 4টি স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে এক যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ওকে, আচ্ছা তাহলে পূর্ণবর্গ সংখ্যা কি? এখানে বলছে পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, পূর্ণবর্গ সংখ্যা কি? পূর্ণবর্গ সংখ্যাকে হলো সেই সংখ্যা, যে সংখ্যা, এটা পূর্ণবর্গ নাকি, যে সংখ্যাকে রুট করলে পূর্ণবর্গ মান পাওয়া যায়, 3 পাওয়া যায়। রুট করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায়, সেটা হচ্ছে পূর্ণ। তাহলে √9, √4, 2। ওকে, a + b হোল স্কোয়ার। তাহলে এটা কি পূর্ণবর্গ? আচ্ছা দেখি রুট করে দেখি, √r² কেটে যায়, তাহলে হচ্ছে a + b হয়ে গেল। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা। ওকে, তাহলে এটা এখন আমরা কি করব, একটু প্রমাণ করব। বলছে প্রমাণ করে যে পরস্পর 4টি স্বাভাবিক সংখ্যা। তাহলে ধরি প্রথম স্বাভাবিক সংখ্যা, প্রথম সংখ্যাটি ইকুয়াল x। তাহলে প্রথমের পর কি দ্বিতীয় সংখ্যাটি হবে হচ্ছে x + 1। তৃতীয় সংখ্যাটি হবে x + 1, তারপরের সংখ্যা হচ্ছে 1, অর্থাৎ x + 2। তাহলে এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, আর একটা সংখ্যা লাগবে চতুর্থ। যেহেতু বলছে 4টি সংখ্যা, চতুর্থ সংখ্যাটি ইকুয়াল x + 2-র সাথে 1, কারণ এক এক করে বাড়ে পরস্পর স্বাভাবিক সংখ্যাগুলো এক এক করে বাড়ে। তাহলে হলো হচ্ছে x + 3। ওকে, তাহলে 1, 2, 3, 4। ওকে, তাহলে আমরা লিখি সংখ্যাগুলোর গুণফল যোগ 1। আচ্ছা,
ইকুয়াল কী হবে সংখ্যাগুলো গুণফল। তার প্রথম কি এক্স গুণ এক্স প্লাস ওয়ান গুণ এক্স প্লাস টু গুণ এক্স প্লাস থ্রি, তার সাথে কত যোগ ওয়ান, এটা প্রশ্নে বলা হয়েছে সেটাই। তাহলে সব আমি করে দিলাম সমান। আচ্ছা, এরপরে আসলে প্রশ্নটা বুঝতে হবে এবং যখন তুমি বেশি বেশি অঙ্কটা করবে তখন তোমার এমনিতে ধারণা আসবে পরে কি করতে হবে। এখানে শেষে আসবে এরকমভাবে 3x প্লাস 2 কোনো এক জায়গায় আসবে, একটু মনে রাখো। হ্যাঁ, তো আমার করে নিতে হবে কি 3x। আচ্ছা দেখো তো একটু, এখানে কত আছে 3 আছে, ওকে, আর এখানে দেখো তো কত 2 আছে, আর এখানে কত আছে 1 আছে। তাহলে এই দুটো আমাকে পাশাপাশি নিতে হবে, কারণ 2 আর 1 যোগ করলে 3 হয়, 2 আর 1 যোগ করলে 3 হয়, 2 আর 1 যোগ করলে 3 হয়। ওকে, একটু ইয়ে করছি। আর দেখো তো এটা যেহেতু পূর্ণই আছে 3 আছে, তাহলে এটার সাথে আমি কী নিব, এটা নিব। হ্যাঁ, একটু টেকনিকটা মনে রেখো, এক্স প্লাস 3, আর এখানে রয়ে গেল হচ্ছে এক্স প্লাস 1 এক্স প্লাস 2, আর এই যে শেষেরটা শেষে আমি রেখে দিলাম। এটা আমি সেকেন্ড ব্র্যাকেট করে লিখলে হবে, না লিখলে হবে, ওভাবে আমি লিখে দিলাম। ওকে, তাহলে এখন এক্স দ্বারা যদি গুণ করি এক্স স্কোয়ার প্লাস 3 দ্বারা গুণ করলে এক্স দ্বারা 3 গুণ করলে 3x। ওকে, ঠিক আছে। এটা আবার কি দেখো, এক্স দ্বারা এটাকে গুণ এক্স দ্বারা এটাকে এরকমভাবে করতে হয় না, এর সামনের চিহ্নগুলো যেহেতু প্লাস আছে তাই আমার আর দেখা দরকার নেই। তাহলে এক্স দ্বারা এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স দ্বারা 2 গুণ করলে প্লাস 2x প্লাস 1 দ্বারা এবার আবার কি এটাকে গুণ, তাহলে 1 দ্বারা এক্স গুণ করলে এক্স, 1 দ্বারা 2 গুণ করলে 2, এই সাইড এটা আছে 1টা 1। ওকে, বুঝতে পারলে? সেম। এখন আমরা তাহলে আসি, এখানে হলো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x, এখানে দেখি 2x আর একটা এক্স, তাহলে কত হয় 3x, তাহলে এক্স স্কোয়ার আমরা লিখে ফেললাম প্লাস 3x প্লাস 2। ওকে, লিখে ফেললাম, পাশে 1টা 1ই লিখে দিলাম। এইটুকু আর এইটুকু মিল হয়েছে না? তাহলে একই রকম হলে সেখানে ধরতে হয়। কোথায় ধরতে হয়? মনে করো তোমার মতো আর একটা মানুষ আসছে, একই রকম সেম, সে চুরি চারটা এটা ওটা করে যাবে, সে দোষ করে যাবে, পরবর্তীতে তোমাকে ধরে সবাই মারবে। তাই কখনো তোমার মতো যদি লোক দেখো সেখানে ধরে ফেলবে। তাই একই রকম দেখো তো, এইটা আর এটা একই রকম না, তাহলে ধরে ফেলতে হবে, ধরে ফেললে ওর তার বিচার করতে হবে। তাহলে সেম, তাহলে এটা আমি ধরে নিব। ঠিক আছে, তাহলে এটা সমান আমি এ ধরে নিই, তাহলে এইটুকু যদি এ হয় তাহলে এইটুকু সমান কী হলো এ হবে, তাহলে এইটুকু সমান এ হলো, এরপরে প্লাস আছে প্লাস 2। ওকে, আর এখানে 1 আছে 1, তাহলে এইটুকু সমান আমি কি ধরছি এক্স স্কোয়ার প্লাস 3x ইকুয়াল টু এ ধরছি। তাহলে আমি যেটা ধরছি এখানে লিখব, এখানে আমি সাইড নোট দিয়ে লিখব এক্স স্কোয়ার প্লাস 3x ইকুয়াল কত ধরছি এ ধরে। তাহলে মোটামুটি এরকম একটা মান আনতে চাইছি, কিন্তু আসেনি। ওকে, আচ্ছা এখন এটা তাহলে এর সাথে গুণ আছে না, তাহলে গুণ করে দেই, এ আর এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে আবার এটাকে গুণ, এরকমভাবে করতে হয় না। তাহলে হয়ে গেল এ স্কোয়ার প্লাস এ আর 2 গুণ করলে 2a, এখানে রয়ে গেল 1। ওকে, এখন একটু লক্ষ্য করে দেখি তো, এটা একটু যদি ভাঙায়া লিখি তাহলে এটাকে ধরলাম স্কোয়ার, এখানে 2a কিছু নাই মানে কি আছে 1 আছে না, প্লাস 1-এর উপরে আমি যদি স্কোয়ার দিই কোনো অসুবিধা যা আছে তাই। তাহলে এটাকে হয়ে গেল আমাদের a প্লাস বি মানে 1 না, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে না? হ্যাঁ, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার না, তাহলে এটা কি পূর্ণবর্গ না? আচ্ছা, এটা তো পূর্ণবর্গ হলো, কিন্তু আমার অঙ্কতে কি আছে, কোনো এ আছে? এ নাই।